এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে। सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। তাও হাম সিধে ঠোক দেঙ্গে মারি। সত্যি বলছি, হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করো না। ওপার বাংলা এপার বাংলা, জনগণের বিজয় হোক। কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো, অনেক খেলেছো মারি, অনেক এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছো, বলে কিন্তু বাঙালির সাথে, বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছো। ও কলকাতায় কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো। ওটা তোমার রাজ্য, তুমি যা খুশি করো, মমতা দিদি পারলে ঠেকাবে, কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ। তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো, বাংলাদেশের উপর নজর রাখো। তো কি নজর রাখতো মারি? বাংলাদেশে একটা কথা বেশ আলোচনায় গত কয়েক বছর ধরে, এর আগেও ছিল, তবে শেখ হাসিনার শাসনামলে বেশি আলোচনা হয়েছে এবং সময় যত গড়িয়েছে এই শাসনামলে তত বেশি উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশকে হুমকি মনে করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলছেন যে বাংলাদেশকে নিয়ে ভারতের একটা আশঙ্কা রয়েছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ ভারতের প্রতি আক্রমণ করতে পারে। এজন্য ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি। হঠাৎ করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এমন নির্দেশনা রাজনৈতিক অঙ্গন জুড়ে রীতিমতো তোলফাড় ফেলে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী কারণে বাংলাদেশের বিরুদ্ধে, কেন, কিসের জন্য ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেটা দেখব কয়েকটা প্রতিবেদন থেকে, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে। সেটাকে আমরা সেভাবেই দেখব। প্রশ্ন হচ্ছে, ভারত এই রকম একটা সময়, যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে? আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন। তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন, রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্টস সাচ অ্যাজ দ্য ongoing Russia-Ukraine war, the Israel-Hamas conflict and the current situation in Bangladesh. খেয়াল করি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি, সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার্স টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস, predict future challenges and remain prepared for unexpected situations. এগুলো করে তার কি কি কমান্ডারদেরকে কি বলেছেন, যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ গুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশনস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ড কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে বা তাদেরকে কোনো আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে। He also highlighted the need for a comprehensive analysis of issues along the northern border and in neighboring countries, which are posing a challenge to peace and stability in the region. নর্থ বর্ডারের কথা বলছেন, ওখানে কে আছে আমরা জানি, বুঝি, এবং নেইবারিং কান্ট্রিজ। কিন্তু যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে, তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছেন, যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে হচ্ছে। তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট, এটাও সীমানা থেকে বহু দূরে। ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে, তার ফ্লিট নিয়ে সে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে। এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে, এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে। তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন, যেটা বলেছেন আবারও বলি, কমান্ডার থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে। তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর। সুতরাং কিছুটা ইনডিরেক্টলি তো বটেই, কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত, কোনো সন্দেহ নেই।
প্রশ্ন হচ্ছে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে? বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে? উত্তর হচ্ছে নো। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে, আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের, ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে। এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কোনো রকম কোনো কারণ নেই। মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে। ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে, এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান, এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই, জাস্ট একটা রেটরিক। সো বাংলাদেশ মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা। তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে। সম্ভাবনা কি আছে? করবে কি? আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে। কারণটা খুব সোজা, সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত খুব সহজে সামলাতে পারবে না। মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বম্বিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন, কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন। এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন, এত আধুনিক সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে, কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া, তাদের সেই অর্থে কোনো ট্রেন মিলিটারি নাই, তার সাথেও যথেষ্ট নাকানি চোপানি খেয়েছে। কিন্তু কি করতে পেরেছে? বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে। ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে? আমি মনে করি না। ভারতের সেই পরিস্থিতি, অন্তত সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে। আর বাহানা, বাংলাদেশের প্রতি এক ধরনের বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে। তবে আমি একটা কথা এটাও বলে রাখি, বহুদিন ধরেই বলছি, সেটা হলো রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে, এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে, কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি। রাশিয়া ইউক্রেনের অ্যাটলিস্ট 20% ভূমি তার হিসাব মতে, তার আইন মতে রেফারেন্ডাম, শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে অ্যানেক্স করে ফেলেছে। সুতরাং বর্তমান বাস্তবতায় পৃথিবীতে এই সম্ভাবনা আমরা আর উড়িয়ে দেব না, কোনো দেশ আরেকটা দেশকে আক্রমণ করে তার ভূমি দখল করার চেষ্টা করবে। সুতরাং ভারত ভূমি দখল করার পরিকল্পনায় খোয়াবে, কখনো বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা আমাদের মনে করা ঠিক না, সেই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কি আছে? বাংলাদেশে যা হচ্ছে, উনি ওইদিকে নজর রাখতে বলছে আর বাংলাদেশে নজর রাখতে বলছে। এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে যা ঘটছে তাতে নজর রেখে ভারতকে আনএক্সপেক্টেড পরিস্থিতির জন্য কমান্ডারদেরকে প্রস্তুত হতে কেন বলা হবে? কি ঘটছে বাংলাদেশে এখন? বাংলাদেশ শেখ হাসিনার এক খেদায়া দিচ্ছে, শেখ হাসিনা পালিয়েছে ভারতে। তো সেই ভারতে যখন পালিয়ে যায়, এদেশে এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার আছে, যে সরকারটা চেষ্টা করছে দেশটাকে মোটামুটি শেখ হাসিনার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশটাকে মোটামুটি ভালোভাবে রান করার জন্য। সো বাংলাদেশের নিয়ে তার সমস্যা কেন হবে? কেন হবে? ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, আমরা দীর্ঘদিন থেকে দেখছি। তারা এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এই ন্যারেটিভ, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ছে, এবং তারা নানান রকম কাণ্ড ঘটানোরও চেষ্টা করতে পারে। ফলে ওই একটা বাহানা তার আছে যেখানে হিন্দুরা ঝুঁকির মধ্যে আছে। কিন্তু হিন্দুরা যদি তাত্ত্বিকভাবে বলছে, যদি কমিউনাল ভায়োলেন্সেরও শিকার হয়, সেই ক্ষেত্রেও কি ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে? সেই যুদ্ধকে সে লেজিটিমাইজ করতে পারবে? রাশিয়াকে আমরা যারা সঠিক বলে মনে করেছি ইউক্রেনের ক্ষেত্রে, তাদের কাছে আবার ইন্ডিয়ার যুক্তিটা যৌক্তিক মনে হতে পারে। এই দফা ইউক্রেন আগ্রাসনের আগে কিন্তু রাশিয়া দীর্ঘদিন থেকে ক্রিমিয়া সে 2014 সালে অ্যানেক্স করেছে। আর ইউক্রেনের দুটো অঞ্চল, ডনবাসের ডোনিয়াস্ক এবং লুহান্সকে সে প্রক্সি যুদ্ধ করে গেছে, ওখানকার লোকজনকে অস্ত্র দিয়েছে, এবং বলা হয় ইন ডিসগাইজ রাশিয়ান সোলজারও সেখানে সেই 14 সাল থেকেই যুদ্ধে আছে। বাহানাটা কি? বাহানা হচ্ছে ওই দুটো এরিয়াতে রাশিয়ান স্পিকিং পিপলের ওপরে অত্যাচার নির্যাতন করে ইউক্রেনিয়ানরা, সেই বাহানায়। এবং পুতিন মনে করেন পৃথিবীর যেখানেই রাশিয়ান ভাষাভাষী আছে তার অধিকার রক্ষা করা পুতিনের পবিত্র কর্তব্য।
এরকম ভাবে তা সে আরো বহু জায়গায় মলদোভাতে একটা আগ্রাসন সে চালাতে পারে, হতেই পারে। সো এইরকম চেষ্টা, বা সোভিয়েত ইউনিয়নের তো অংশ ছিল অনেকগুলো দেশ, বলটিক স্টেট গুলোতে প্রচুর রাশিয়ান লোকজন আছে, কারণ তারা ওই সময় গিয়েছিলেন। এই বাহানা করে পুতিন কোথাও কোথাও আক্রমণ করে বসতে পারেন, করবেন কিনা এটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু ওনার ন্যারেটিভটা এটা। ঠিক একইভাবে এখন বিজেপি সরকার, ভারত এভাবে কখনো এটাকে ক্লেম করে, কিন্তু বিজেপি সরকারের কাছে তারা ক্লেম করার চেষ্টা করছে সারা পৃথিবীর যত হিন্দু আছে তার কাস্টাডিয়ান তারা। এই জন্য আমরা দেখবো যে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে, তাতে সারা মানে তার সাবকন্টিনেন্টে ইন্ডিয়ান নেইবারদের মধ্যে যদি নন মুসলিম কেউ, বিশেষ করে হিন্দুরা অত্যাচারের শিকার হয়, তারা যদি ভারতে যায় তারা নাগরিকত্ব পাবে। সুতরাং এই হিন্দু ন্যারেটিভ কোনোদিন আমি বলছি না সেই গ্রাউন্ড এখনই তৈরি হয়েছে, কিন্তু সেই গ্রাউন্ড তৈরির এক ধরনের চেষ্টা ভারতের দিক থেকে আছে। উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে, আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হবে, কারণ আমরা তো কোনো আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি করব না। আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না, তিস্তায় পানি দিচ্ছে না বলে আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না, আমাদের উপর আরো অন্যায়, ভীষণ অন্যায় আছে, সেটা করতে যাচ্ছি না। আমরা জাস্ট এই মুহূর্তে বক্তব্যের দিক থেকে স্ট্রং হচ্ছি, এবং আমরা ভারত যা চায় তাই করে যাব না। আমরা তার চুক্তি বাতিল করতে পারি, আমরা সীমান্তে হত্যা হলে কঠোরভাবে প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের ন্যায্য পানির হিস্সা যেটা পাওয়ার সেটার জন্য শোরগোল করতে পারি, সেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নিয়ে যেতে পারি। এগুলো কোনোটাই যুদ্ধ করার জন্য লজিক না, এবং মনে হয় না ভারত এখনই তার সে প্রিপেয়ার্ডনেস আছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার। আর শর্ট টার্মে অন্তত আমাদের যে পরিমাণ মানুষের মধ্যে যে পরিমাণ জাতীয়তাবোধ কাজ করছে, শুধু সোলজারে তো যুদ্ধ হয় না, যুদ্ধ আরো ভিন্নভাবেও হয়, বহু ভিন্নভাবেও হয়। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে, দুজনের মধ্যে সাইকোলজিক্যাল ডিফারেন্সের এই আলাপটা এসছে, রাশিয়া ইনভাইট করতে এসছে ফর এ ভেগ রিজন। আমি মনে করি আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন, এবং সেটা অন্যায় কারণে করতে গেছে, কিন্তু ইউক্রেনিয়ানরা তাদের মাদারল্যান্ড টেকানোর জন্য ফাইট করেছে। ভিন্ন ভারত এখানে এসে যথেষ্ট বিপদে পড়বে। হ্যাঁ, তাদের ফায়ার পাওয়ার আমাদের চাইতে অনেক অনেক বেশি, তারা চাইলে আমাদের এখানে বহু জায়গায় বহু ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, তেমন কিছু কিন্তু অর্জন করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তারপরও তাহলে কেন এটা করলো? ভারতের এই জিনিসটা দেখে আমি আসলে ব্যক্তিগতভাবে অবাক হইনি, কিন্তু খারাপ লাগে। মানে এই দেশটা আসলে কিছুই শেখে না, কিছুই শিখছে না। বাংলাদেশ যেহেতু তার লাইন মতে চলছে না, রাদার বাংলাদেশ ভারতকে লাইনে আনার চেষ্টা করছে, একটা রিয়ালাইনমেন্টের চেষ্টা করছে, ভারত যাতে বাংলাদেশকে একটা সভরেন কান্ট্রি হিসাবে বিবেচনা করে এবং সেটার ভিত্তিতে সে তার সাথে আচরণ করে, বাংলাদেশ ভারতকে সেই জায়গায় আনার চেষ্টা করছে। এটা খুবই ন্যায্য চাওয়া। এর মধ্যে ভারতকে অপমান করারও কিছু নেই। ভারতের কাছে আমরা চেয়েছি, তুমি আমাকে একটা কলোনি হিসাবে ট্রিট করলে হবে না, ফর গডস সেক তুমি আমাকে একটা দেশ, স্বাধীন দেশ হিসাবে চিন্তা করতে হবে। এই দেশে 18 কোটি মানুষ আছে যাদেরকে দীর্ঘদিন অন্যায় অত্যাচারের মাধ্যমে তুমি ক্ষুব্ধ করে তুলেছো। রাদার অতীতের খুব ভুলের জন্য, অপরাধের জন্য ভারতের আমাদের কাছে সরিও বলা উচিত ছিল। সেটা তো দূরেই থাকুক, সম্পর্কটাকে সে একটা ন্যায্য জায়গায় এখনো নিয়ে যাবে, সেই চেষ্টা তার দিক থেকে আমরা দেখছি না। দ্যাটস ভেরি ব্যাড। এবং এখন পাল্টা সম্ভবত একটা বার্গেনিং পয়েন্ট এবং আমাদেরকে থ্রেট দিয়ে সে শান্ত করার চেষ্টা করছে যে আমি আমার আনএক্সপেক্টেড যুদ্ধ হতে পারে এই রকম সতর্কবাণীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও বিবেচনা করতে বলছি আমার কমান্ডারদেরকে। ফলে তারা মনে করছে এই যুদ্ধের ভয় দেখে আমাদের সরকার, আমাদের জনগণ কিছুটা ব্যাকফুটে চলে যাবে। ভারত আমাদের আক্রমণ করলে আমাদের কি হবে এই ভয়ে আমরা চুপ হয়ে যাব। ভুল পথ। আমি সিরিয়াসলি মনে করি জনাব রাজনাথ সিং এর এই বক্তব্য অত্যন্ত বাজে, অত্যন্ত ভুলও তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে। এটা কোনোভাবেই এই দেশের মানুষকে ব্যাকফুটে নেবে না, বরং মানুষকে আরো ক্ষুব্ধ করে তুলবে। এবং আমি আমাদের সরকারের জায়গা থেকেও মনে করি এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া উচিত, আরো ডিটেইলড। কি কারণে আপনার মনে হয়েছে যে এই বাংলাদেশের যে পরিস্থিতি, সেটার জন্য আপনার আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে, যার জন্য আপনার মিলিটারি কমান্ডারদেরকে প্রস্তুত হতে হবে? কি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস এবং ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশের পরিস্থিতি কম্পেয়ারেবল? এখানে কি যুদ্ধ চলছে? কি হচ্ছে, কি হয়েছে? ভারতকে এই ব্যাখ্যাটা দিতে হবে কেন আপনি ওই দুইটার সাথে এটার প্যারালাল টানছেন। আমি আশা করি আমাদের সরকার এই ব্যাখ্যা ভারতের কাছে চাইবেন। ভারতকে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে যেখানে আমাদেরকে নিয়ে তারা
সঠিক ট্রিটমেন্ট করবে না। সেখানেই আমাদের জনগণকে তো সিরিয়াসলি কথা বলতেই হবে, আমাদের সরকারকেও বলতে হবে। আমরা বুঝতে পারছি তারা মনে করছেন এসব হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওতে কাজ হবে না। ভারত যত দ্রুত এগুলো বোঝে, মানে ইটস রিয়েলি ভেরি ফ্রাস্ট্রেটিং। এত বড় একটা দেশ, যে দেশটা সুপার পাওয়ার হয়ে উঠতে চায়, সেই দেশটা এই উদ্ভট সব কাজ টাজ করছে। তাও হাম সিধে ঠোক দেঙ্গে মারি, সত্যি বলছি। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করো না। ওপার বাংলা এপার বাংলা, জনগণের বিজয় হোক। কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো, অনেক খেলেছো মারি, অনেক এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছো, বলে কিন্তু বাঙালির সাথে, বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছো। ও কলকাতা হয়ে কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো। ওটা তোমার রাজ্য, তুমি যা খুশি করো, মমতা দিদি পারলে ঠেকাবে। কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ। তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে, কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো, বাংলাদেশের উপর নজর রাখো। তো কী নজর রাখতো মারি? আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে, এই মন্ত্রীরা কিন্তু পেছন থেকে মুস্কিয়ে দেয়। আসেন ঘটনা, মানে একটা দেশ আরেকটা দেশের উপর নজরদারি রাখি কী নিয়ে? তার যে গোয়েন্দা অ্যাক্টিভিটিস আছে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, অথবা কূটনৈতিকভাবে। কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কীভাবে ডিল করার কথা বলছে। এদের এটা নিয়ে আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি, যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না। তাও কে? প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠকের আলোচনার এজেন্ডা ছিল বাংলাদেশ, আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে, যে রাশিয়া ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বুঝলাম না, মানে এখানে কি শিক্ষা নিতে বলছে? তোমরা চীনের সাথে খেলবা, তোমরা খেলো, কিন্তু বাংলাদেশ ইস্যুতেই না এই দেশগুলোকে কি বুঝাইলো? আমি আসলে ঠিক বুঝি নাই। বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এইসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন, এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে, আবার ভারতকে গতকালকে যেই সীমান্ত নিয়ে প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে। এখন এগুলোর প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না, যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও। আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কি বলে, যে ভারতের যেই জনগণের না, মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে, সেগুলোর বিরুদ্ধে যেই গোসা ক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সম্ভবত এগুলো নিয়েই এখানে আলোচনাটা। পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তো রাজনাথের দাবি, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। হ্যাঁ, তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে, কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বরাতে আমরা জানি। আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর আপনার যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এই ইস্যুটাতে কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে সম্ভবত। আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা শঙ্কা তৈরি হচ্ছে যে সব কিছু মিলিয়া কূটনৈতিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা। যেহেতু এর আগে বঙ্গবন্ধুর খুনিরা যারা ভারতে ছিল, আওয়ামী লীগ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই খুনিদেরকে বাংলাদেশে এনে বিচার করেছে। সো এই ক্ষেত্রে অনেকেই বলছেন বিশ্লেষকরা যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলাগুলো হচ্ছে, তাকেও সুষ্ঠু বিচারের জন্য ডক্টর ইউনূস যেভাবে শক্ত ভাষায় কথা বলছেন, বা বাকি দলগুলো কথা বলছে, তো সেই ক্ষেত্রে ভারতকে আসলে শেখ হাসিনাকে ফেরত দিয়া দিবে কিনা, তো নানান পরিস্থিতি হতে পারে। বাট এই সকল পরিস্থিতির মানে এই না যে বাংলাদেশের উপর ভারতীয় সেনাবাহিনীকে নজরদারি করার জন্য এরা কথা বলবে। এর আগেও কিন্তু যখন প্রেক্ষাপট একবার হইলো, এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, এরা সেনা পাঠানোর জন্য ঘোষণা দিয়ে দেয়। আরে বাবা, মারি সত্যি বলছে, সুরিয়ে কিন্তু লাল করে দেবো রাজনাথ বাবু। হ্যাঁ, সামাল যাও। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে একটা কথা বেশ আলোচনায় গত কয়েক বছর ধরে, এর আগেও ছিল, তবে শেখ হাসিনার শাসনামলে বেশি আলোচনা হয়েছে, এবং সময় যত গড়িয়েছে এই শাসনামলে
তত বেশি উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট। কেউ কেউ একটা জাতীয় সনদের কথা বলেছেন, জাতীয় ঐকমত্যের আলোকে যেটা তৈরি হতে পারে, যেটা সংবিধানের ধারণার সঙ্গেও সঙ্গতিপূর্ণ, যে সংবিধান কিরকম হবে, অন্য নামে বললে জাতীয় সনদ বলতে অনেকে হয়তো সেটাই বুঝিয়েছেন। অনেকে আমার অনুষ্ঠানে কথা বলেছেন, অনেকে লিখেছেন। আমি তো কয়েকটি নাম জাতীয় সনদ, যেমন ডক্টর বদিউল আলম মজুমদার অনেকবার বলেছেন। এই রাজনৈতিক বন্দোবস্তের কথা কিছু ছোট ছোট রাজনৈতিক দল যেমন জুনায়েদ সাকি বলেছেন, পলিটিক্যাল ইকোনমির আলোচনা করতে গিয়ে অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে কাজ করবে, বা রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কি? ভিন্নতা থাকবার পরেও যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে 2024-এ, ঠিক সেভাবেই রাজনৈতিক বন্দোবস্ত কাজ করতে পারে। আমরা সবাই জানি যে গণঅভ্যুত্থান হচ্ছে অভূতপূর্ব ঐক্যের একটা বহিঃপ্রকাশ। কাজেই যে স্পিরিট এই ঐক্যকে সম্ভব করেছে তাকে আগে আমাদের বুঝতে হবে। এখন যদি আপনি একটা বিশেষ গ্রুপ বা গোষ্ঠীকে ক্রেডিট দেন, কাউকে হিরো, রহস্যপুরুষ বা মূল নেতা বানিয়ে পুজো শুরু করেন, তাহলে সে ক্ষমতায় যাবার দাবি করবে বা স্বাভাবিকভাবেই ক্ষমতা নিতে চাইবে, ক্ষমতার অংশীদারিত্ব চাইবে। এবং তখনই এই আন্দোলনের মধ্যে যে যৌথ কর্তাসত্তা বা প্লুরাল সাবজেক্টিভিটি তৈরি হচ্ছে, তার দাফন হয়ে যাবে। একটা মেসিয়া বা ত্রাণকর্তা যদি আপনি খুঁজতে থাকেন, তাহলে অতি দ্রুত এই অভ্যুত্থান গণতন্ত্রের আকাঙ্ক্ষার লেবাসে আরেকটা ফ্যাসিবাদে পরিণত হতে শুরু করবে। কাজেই বিভক্ত সমাজেই ঐক্য প্রচেষ্টার জন্য মতাদর্শগত পার্থক্য বজায় রাখার সংগ্রাম যেমন জারি থাকবে, এর মধ্যে মূল্যবোধ ভিত্তিক একটা ফাংশনাল গণতন্ত্র কিভাবে কায়েম হতে পারে, তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট গড়ে তুলতে হবে। প্রায় সবগুলো দলকে এই রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলবার সংগ্রামে নিয়োজিত হতে হবে। আমাদের রাজনীতি দরকার, রাজনীতি লাগবে। ক্ষমতার প্রশ্নটা পরে, সেটা জনগণ ঠিক করবে। দলগুলো ইডিওলজি বা আদর্শিক বেস হতে পারে এবং হতে হবে। এটা নিয়ে সমাজে তর্ক এবং প্রতিযোগিতা থাকবে। যাকে পাবলিক বা জনগণ পছন্দ করে তাকে নির্বাচিত করবে, কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেসড, মানে মূল্যবোধ নির্ভর। যারা এটা বুঝতে পারে না, তারাই আগে ইডিওলজি বা মতাদর্শগত পার্থক্যকে সামনে এনে খোদ রাষ্ট্রকেই ইডিওলজি ভিত্তিক করে ফেলতে চায়। এরা জাস্ট আওয়ামী লীগের একটা রেপ্লিকা। এটাই ফ্যাসিবাদী মডেল যা গণতন্ত্রের লেবাসে ফাংশন করে। অনেক সমন্বয়ক নামধারী তাত্ত্বিক গুরুরা এই লাইনে হাঁটছে এখন। ফলে এই আন্দোলন যদি পরাজিত হয়, তা প্রথম হবে যারা এটার ক্রেডিট দাবি করে সামনে এসে ক্ষমতার আসনে বসেছে তাদের দ্বারা। আমাদের কাজ হবে এই ক্রিটিকটা পরিষ্কার করে বলে দেয়া। কাজেই রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে রাজনীতি নির্ভর, ক্ষমতা নির্ভর না। রাজনীতিকে পাশ কাটিয়ে কোনো সমাধান হবে না। সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো গত 1.5 দশকে আমাদের সমাজে ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে তাকে মোকাবেলার জন্য কালচারাল ফাইট বা সাংস্কৃতিক লড়াই করা, মানে কাউন্টার কালচারাল একটা শক্তি ডেভেলপ করা, কাউন্টার কালচার তৈরি করা এবং সূত্র ধরে, এবং এই কাউন্টার কালচারের সূত্র ধরে গভীর দার্শনিক ইন্টারভেনশন করতে হবে। এই সবগুলোর মূল লক্ষ্য থাকবে একটা রাজনীতি নির্মাণ করা, যে রাজনীতি আমাদের মধ্যে একটা কালেকটিভ মরাল ঐক্য তৈরি করে, একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকার আমাদের সংগঠিত হতে সাহায্য করবে। এটা না হলে স্বার্থভিত্তিক ঐক্য কিছুদিন ওয়ার্ক করবে, তারপরে অবস্থা আগে যেমন ছিল তেমন বা তার চেয়ে খারাপের দিকে নিয়ে যেতে পারে। এবং সে কারণেই এখন অনেকেই প্রতি বিপ্লবের আশঙ্কা করছেন। প্রতি বিপ্লব তখন হয় যখন যে বিপ্লবের মধ্য দিয়ে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তি ক্ষমতায় আহরণ করে, তারা যদি ঠিকঠাক মতো অভ্যুত্থানের স্পিরিটটা বা বিপ্লবের স্পিরিটটা বুঝতে না পারেন এবং তারা যদি ডেলিভার না করতে পারেন, তারা যদি জনগণকে সন্তুষ্ট না করতে পারেন। সো আমি মনে করি যে বাংলাদেশের একটা ভাবাদর্শগত কালচারাল লড়াই অব্যাহত রাখতে হবে, কিন্তু রাষ্ট্রটাকে একটা মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র করতে হবে। এবং সেই মূল্যবোধ একটাই, ধর্ম, বর্ণ, গোত্র এইসব বিবেচনা বাদ দিয়ে, বন্ধু শত্রু এইসব বিবেচনা বাদ দিয়ে একটাই, সেটা হচ্ছে গণতন্ত্র। একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের নির্মাণ করতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অভ্যন্তরীণ সংকট, আমাদের যে বহিঃসম্পর্কের সংকট, সবটাই আমরা দূর করতে পারবো। এই বাংলাদেশ 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের স্মরণ রাখতে হবে 90-এর আন্দোলনের চেতনার কথা, এবং 2024-এ আমরা সর্বশেষ যেটা দেখলাম সেটা আমাদের ভুলে গেলে চলবে না। সেটা আমাদের অস্থি মজ্জায় ঢুকিয়ে দিতে হবে। একটা গণতান্ত্রিক সমাজ, একটা রাষ্ট্র যদি আমরা নির্মাণ করতে পারি, এবং সেখানে যদি আইনের শাসন থাকে, সেখানে যদি স্বচ্ছতা থাকে, সেখানে যদি জবাবদিহিতা থাকে, তাহলে বাংলাদেশের কোনো নাগরিক, তিনি যে কোনো ধর্মের হন, যে কোনো বর্ণের হন, যে কোনো গোত্রের হন,
যে কোনো জনগোষ্ঠীর হন, যে কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হন, তিনি নিজেকে বঞ্চিত বোধ করবেন না, তিনি নিরাপদ মনে করবেন। এই রাষ্ট্রটা সবার, নারী পুরুষ সবার অধিকার সমান। এখানে একজন যে কোনো জেন্ডারের, যে কোনো লিঙ্গের, যে কেউ, এমনকি তিনি যদি তৃতীয় লিঙ্গের হন, তারও সমান অধিকার, যেমন অধিকার আমার। ডিফারেন্টলি অ্যাবল যে মানুষ, যার শারীরিক সক্ষমতার দুর্বলতা রয়েছে, তার অধিকার সমান থাকতে হবে এই রাষ্ট্রে। যে ধারণায় আমি আস্থা রাখি না, বিশ্বাস করি না, আপনি করেন না, কিন্তু আরেকজন করে, সেটা হয়তো আমাদের ধারণার সম্পূর্ণ বিপরীত, তারও সমান অধিকার থাকবে। তার বিশ্বাসকে আপনি মর্যাদা দেবেন, আমার বিশ্বাসকে সে মর্যাদা দিবে। আমরা একজন আরেকজনের ধারণাকে গ্রহণ করব না। এবং সেটাই যদি করতে পারি, তাহলে আমাদের এই দেশ শুধু রাজনৈতিকভাবে না, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে অনেক দূরে এগিয়ে যাবে। এবং সেটা যদি আমরা যেতে পারি, তাহলে যে কোনো বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর বুকে তো বটেই, নিশ্চিত করেই বলা যায় একটা অদম্য শক্তিতে পরিণত হবে। ছোট্ট দেশ, আবার ছোটই বা বলি কেন, 18 কোটি 20 কোটি মানুষের দেশ, আমরা পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র, এবং সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ। আমাদের জনসংখ্যার একটা বিশাল গোষ্ঠী হচ্ছে তরুণ, অস্বীকার করি কেন? আমরা কেন বুঝতে চাই না যে সারা পৃথিবীতে আমাদের ছেলে মেয়েরা ছড়িয়ে আছে? আমরা যদি তাদেরকে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারি, একটা যোগসূত্র তৈরি করতে পারি, এবং তারা যদি আমাদেরকে, অনেকেই আমি জানি সহযোগিতা করতে চায়, তাদের সহযোগিতা দিয়ে আমরা নিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমাদের চিন্তার জগতে কিছু পরিবর্তন আনতে হবে, আমাদেরকে আরো উদার হতে হবে, পৃথিবীর জন্য আমাদের দেশটাকে খুলে দিতে হবে, এবং আমাদের পৃথিবীর সঙ্গে, গোটা পৃথিবীর সঙ্গে সংযোগটা বাড়াতে হবে। রক্ষণশীলতা আপনাকে কখনো সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে না। আপনি রক্ষণশীল থাকতে পারবেন, কিন্তু আপনার অগ্রগতি হবে না। রক্ষণশীলতা কখনো মুক্তি দেয় না, কোনো ক্ষেত্রে কখনো কখনো দরকার, কিন্তু সামগ্রিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে কুপমণ্ডুকতা পরিহার করতে হবে, এবং সেটা করতে না পারলে ওই একই বৃত্তে আমরা ঘুরপাক খেতে থাকবো। কাজে আমি মনে করি আমাদের সামনে অপার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাবার জন্য আসুন আমরা সবাই মিলে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। অন্য সব বিশ্বাস, আলোচনা আমরা ভুলে যাই। বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। যা কিছু গণতন্ত্রের মূল্যবোধ, সেটা আমরা ধারণ করি, সব সমস্যার সমাধান হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই জানাবেন। আপনারা কি বলতে চান, কি বলতে ইচ্ছুক, আপনারা কি বলবেন? ভারতীয় বাহিনীকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছে, সেটা নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের অপিনিয়ন কি অবশ্যই জানাবেন। আপনাদের অপিনিয়নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত এতদিন আমাদেরকে দমিয়ে রেখেছে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে আমাদেরকে থামিয়ে রেখেছিল, কিন্তু এখন থেকে আর নয়। শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে ভারতের গোলামি আমরা ছেড়ে দিয়েছি। আমরা ভারতের গোলামি করতে চাই না, ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, ভারত যদি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলে, তার কঠোর প্রতিবাদ করা হবে, এবং ভারতকে প্রতিহত করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন। ভারতের সেনাবাহিনীকে রাজনাথ সিং, যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নিয়ে, সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।